আসসালামু আলাইকুম। তা আজকে আমাদের মেকানিক্স অফ সলিডের সেকেন্ড লেসন পড়াচ্ছি আমরা। ফার্স্ট লেসনে ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, সেকেন্ড লেসনে শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটার আজকে থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে আমি তোমাদের রিয়াকশন পড়িয়েছি, কিভাবে রিয়াকশন। লাস্ট ক্লাসে আমি পড়িয়েছি সেটা হচ্ছে পয়েন্ট লোড বা কনসেন্ট্রেশন লোড, কনসেন্ট্রেটেড লোড থাকলে কিভাবে সে এসএফডি বিএমডি আঁকানো লাগে, বা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয়, এটার সঙ্গে একটা আইডিয়া দিছি। আর আজকে আমি পড়াবো ডিস্ট্রিবিউটেড লোড, অর্থাৎ ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড এবং ভ্যারিং ডিস্ট্রিবিউটেড লোড। ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড মানে রেক্ট্যাঙ্গল, অ্যান্ড ভ্যারিং ডিস্ট্রিবিউটেড লোড মানে ট্রায়াঙ্গেল। গত ক্লাসে যেটা করিয়েছি এটা রিপিট করি একটু আমি। আমরা যখন এসএফডি বিএমডি আঁকাই, তখন প্রথমে লোড বরাবর আমরা প্রথমে ভার্টিক্যাল একটা প্রজেকশন লাইন টানি, ভার্টিক্যাল প্রজেকশন লাইন টানি। তারপরে ভার্টিক্যাল প্রজেকশন লাইন থেকে আমরা এই এইভাবে আমরা ড্রয়িং গুলা করি, অ্যালজেব্রিক সামেশন। অর্থাৎ প্লাস থাকলে আমরা যোগ করি এবং মাইনাস থাকলে আমরা বিয়োগ করি। তো এইটা গত ক্লাসে পড়িয়েছি, জাস্ট মনে করানোর জন্য আরেকবার আমি রিপিট করলাম। এটাও একটা সিমিলার একটা প্লাস থাকলে যোগ হবে, আর মাইনাস থাকলে সেম পরিমাণ, মানে মাইনাসের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাতে যোগ হবে। আর একটা জিনিস বললাম, পয়েন্ট লোড থাকে, যদি পয়েন্ট লোড বা কনসেন্ট্রেট লোড যদি থাকে, তাহলে ইন্ডিকেশন হয় একটা রেক্টেঙ্গুলার টাইপের এরিয়া হয়। সেইভাবে আমরা একটা স্টেপ করে এভাবে দেখিয়েছিলাম প্রথমে যে কিভাবে হয়। তা আমার মনে হয় এটা সবাই বুঝছো এবং মোটামুটি প্র্যাকটিস করছো। এবার আমরা গতদিন আমরা এই অঙ্কটা পুরাটা করছিলাম। একটা সেন্ট্রালি 100 কিউবের একটা লোড ছিল। 100 কিউবের লোড যদি সেন্টারে থাকে, তাহলে এটা রিয়াকশনটা হবে 50 কিউব 50 কিউব, যেহেতু সিমেট্রিক। 50 কিউব হলে তারপরে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা হলো এইরকম হয়। প্রথমে হচ্ছে পয়েন্ট লোড অথবা রেক্টেঙ্গুলার, পয়েন্ট 50 উপরে উঠে গেছে, সোজা চলে আসলো, তারপর এই 100টা নিচে নামলো, সোজা চলে আসলো -50, তা সোজা চলে গেল। এইটা এটা -50 আমি লিখি নাই, বাট -50 হবে এটা, বা 50ও লিখতে পারো, যেহেতু গ্রাফ মাইনাস লেখা জরুরি না। গ্রাফের নিচে মানে জিরোর নিচে মানে -50। আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এই যে নিচেরটা, প্রথমে হচ্ছে আমি বলছি রেক্টাঙ্গুলার হলে বেন্ডিং মোমেন্ট ট্রায়াঙ্গুলার হবে। তাহলে এটা 0 থেকে শুরু হয়েছে, আলটিমেটলি এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা হবে এরিয়ার মানটা। এরিয়া হলো 50 × 6, 530, 300। এটা 300 হয়েছে, আবার এটা -300 নেমে গেছে, তাই হলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আরো কয়েকটা শেয়ার ফর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, শেয়ার ফর ডায়াগ্রাম এখানে মানে পয়েন্ট লোডের জাস্ট বোঝানোর জন্য আমি আজকে নিয়ে এসেছি। এটা একটা সিমেট্রিক লোড, 60 কিপ 60 কিপ, তাহলে এটা রিয়াকশনও 60 60 হবে। তা এখন আমার কিভাবে আঁকাবো ড্রয়িংটা, প্রথমে একটা লাইন টানবো, হরিজন্টাল লাইন এসএফডির জন্য। এখানে একটা এসএফডি বিএমডির জন্য হরিজন্টাল লাইন টানবো। তারপর যত জায়গায় লোড আছে, যত জায়গায় কনসেন্ট্রেট পয়েন্ট আছে রিয়াকশন সহকারে, সব জায়গায় এই যে একটা ডটেড দিয়ে ভার্টিক্যাল লাইন, ভার্টিক্যাল প্রজেকশন টানবো। এইবার আমি ড্রয়িং করা শুরু করব। ড্রয়িং করা শুরু করার মেইন হচ্ছে এখানে 60 আছে, সো এটা সোজা 60 চলে যাবে। তারপরে কিছুই নাই, কিছুই নাই মানে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তারপরে আবার 60 আছে, তাহলে 60 নেমে গেল। 60 +0, 60 মাইনাস হলে জিরোতে চলে আসলো এখানে। তারপরে সোজা চলে গেল, তারপরে এখান থেকে এইটুক জায়গার মধ্যে কোনো রকম শেয়ার ফোর্স নাই, এইটুক জায়গার মধ্যে। তারপরে আবার 60 নেমে গেল, এখানে 60 নেমে গেল, তারপর সোজা চলে আসলো, আবার রিয়াকশনে 60 উঠে আসলো। এইটা আগের অঙ্কের থেকে এই অঙ্কের পার্থক্য আছে। এটা হচ্ছে
মাঝখানে একটা জোন আছে যেখানে কোনো শেয়ার ফোর্স নাই। বাট আগের যেটা আমরা করছিলাম, এটাতে কিন্তু কোথাও এমন জায়গা ছিল না যেখানে শেয়ার ফোর্স নাই। অল থ্রু শেয়ার ফোর্স আছে, প্লাস আর মাইনাস। কিন্তু এইটাতে একটা জোন আছে, এই জায়গাতে শেয়ার ফোর্স নাই। এবার আসো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, প্রথমে কোনো মোমেন্ট যেহেতু নাই, শূন্য থেকে শুরু হবে। এটার রেক্টেঙ্গল, এটা ট্রায়াঙ্গেল হবে। এটা প্লাস, এটা উপর দিকে উঠবে। এবং এই ভ্যালুটা কত হবে? 300 হবে। 300 কেন হবে? 530, 300। তারপরে এটা এইখানে চলে আসছে, এই জায়গায় কিছুই নাই। যেহেতু কিছু নাই, এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস মুভ করবে লাইনটা। এরপরে আবার এটা রেক্টেঙ্গল আছে, রেক্টেঙ্গুলার জন্য এটা ট্রায়াঙ্গেল হবে। এটা যেহেতু নেগেটিভ, অতএব নিচের দিকে নামবে। এটাও 300 ছিল, 300 নেমে 0 হয়ে গেল। তার মানে এটা হলো শেয়ার ফোর্স ডায়াগ্রাম, এটা হলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এইটা কি বোঝা গেছে? সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। এরপর আর একটা আসো, এটা একটু দুই দিকে আছে। আমি রিয়াকশন এখানে ফোকাস দিই নাই। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, বলতে ভুলে গেছি। অনেক সময় আমরা এক্সপেরিমেন্ট করার সময় আমরা বেন্ডিং মোমেন্টের ইফেক্টটা কি দেখার চেষ্টা করি। বেন্ডিং মোমেন্টে দিলে একটা বিমের কি অবস্থা হয়। এখানে দেখো, এই আগের বিমের মধ্যে শেয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট দুটাই আছে সব জায়গায়, অল থ্রু। এই এই যে বিমটা, এই বিমটাতে মাঝখানে কোনো শেয়ার ফোর্স নাই। অতএব এই এই জোনটাকে বলা হয় জোন অফ পিওর বেন্ডিং। পিওর বেন্ডিং মানে শেয়ার ফোর্স নাই, শুধুমাত্র বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আছে। এরকম একটা এক্সপেরিমেন্ট এসএম ল্যাবে থাকে, আমি জানি না এখন আছে কিনা। তা থিওরি অফ পিওর বেন্ডিং বলে একটা থিওরি আছে। পিওর বেন্ডিং হলে বিমের কি ক্ষতি, মানে কি কি পরিবর্তন হয়, কি কি স্ট্রেস ডেভেলপ করে, এটা এক্সপেরিমেন্ট করার জন্য আমরা এইরকম একটা ছবি এঁকে মাঝখানের জন্য আমরা বেন্ডিং মোমেন্টটা টেস্ট করি। কারণ অন্যান্য জায়গায় করলে আমার বিমের যে বিমের যে পরিবর্তন অথবা স্ট্রেস ডেভেলপমেন্ট করবে, এটা শেয়ার ফোর্সের জন্যও করবে, বেন্ডিং মোমেন্টের জন্য করবে। কিন্তু এইখানে যেহেতু শেয়ার ফোর্স নাই, শুধু বেন্ডিং মোমেন্ট আছে, সো পিওর বেন্ডিং মোমেন্টের জন্য কি কি এফেক্ট হবে এইটা এক্সপেরিমেন্ট করা সম্ভব হয়। সো থিওরি অফ পিওর বেন্ডিং এই শব্দটা শুনলে তোমাদের আকাশ থেকে পড়ার দরকার নাই। তোমরা মনে করে বুঝবা যে এমন একটা জোন, যে জায়গাটায় কোনো শেয়ার ফোর্স নাই কিন্তু বেন্ডিং মোমেন্ট আছে। এইবার আসো এইটার কথা বলতেছিলাম আমি। এটা হলো, এটা 60 আর 60 একটা কাপল দেওয়া হয়েছে। রিয়াকশনটা ঠিক ওইভাবে বের করছি। কিভাবে করছি? 60, 60, 530, 300 হলো কাপল। কোন দিকে? অ্যান্টি ক্লক ওয়াইজ। তাহলে রিয়াকশনটা হবে ক্লক ওয়াইজ 300। তো রিয়াকশনের দূরত্ব 15। তো 300 দিয়ে 15 ভাগ করলে 20 কিপ, 20 কিপ হয়। এটা আপওয়ার্ড, এটা ডাউনওয়ার্ড। তাহলে আমার এখন চারটা ফোর্স হলো, একটা রিয়াকশন, দুইটা রিয়াকশন এবং দুইটা কনসেন্ট্রেশন ফোর্স। এখন আমরা ড্রয়িং করা শুরু করি নর্মাল নিয়মে। প্রথমে একটা হরিজন্টাল লাইন টানলাম, এখানে একটা হরিজন্টাল লাইন টানলাম, ভার্টিক্যাল প্রজেকশন টানলাম পয়েন্ট লোড বরাবর, ভার্টিক্যাল পজিশন টানলাম, ভার্টিক্যাল পজিশন টানলাম। এবার আমরা প্রথমে চলে গেলাম 20 কিপ উপরে চলে গেল। এই যে 20 কিপ, এই 20, 20 যার পরে কিছুই না এখানে, সোজা চলে আসলো। তারপরে 60 কিপ নিচে নামলো। তাহলে 20 - 60 মানে 40 কিপ। এই 40-এ চলে আসলাম আমরা। তারপরে আবার কিছুই নাই, এই জন্য কিছু নাই। অথবা আমরা আবার এটা চলে গেলাম এখানে, সোজা এই পয়েন্টে আসলাম। এই পয়েন্টে আবার 60, এখানে 60 কিপ যোগ হলো। তো -40 + 60 মানে 20। এইখানে 20-এ চলে আসলো। তারপরে কিছুই নাই, সোজা চলে আসলাম, 20-এ নেমে গেল। তো শেয়ার ফোর্স ডায়াগ্রাম হয়ে গেল। এবার আসো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে? প্রথমে এটা রেক্টেঙ্গল আছে, ট্রায়াঙ্গেল হবে। তাহলে শূন্য থেকে শুরু হবে, যেহেতু শুরুতে কোনো মোমেন্ট নাই। এখন এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা হচ্ছে 5, 20, 100। 5 × 100, তার মানে এইটা এখানে 100-তে এসে সেট হবে। এরপরে আসো, দেখো এইটা, এইটা কত? এটা হচ্ছে বি, এটা হলো 40 আর 5, 200, -200। তাহলে 100 থেকে এই স্ট্রেট লাইন এখানে চলে আসবে -200, মানে 100 থেকে 100 চলে আসবে। এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এখানে হচ্ছে একটা পজিটিভ জোন, একটা নেগেটিভ জোন তৈরি হলো। তাহলে এই মাঝখানের এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে কি বলবা তোমরা?
মাঝখানের পয়েন্টটাতে বেন্ডিং মোমেন্ট জিরো। পরীক্ষায় প্রায় কোশ্চেন আছে, লোকেট এ পজিশন অফ এ বিম হোয়ার বেন্ডিং মোমেন্ট ইজ অলওয়েজ বেন্ডিং মোমেন্ট ইজ জিরো। তা বেন্ডিং মোমেন্টটা জিরো কখন হবে? যখন বেন্ডিং মোমেন্ট প্লাস থেকে মাইনাসে যায় অথবা মাইনাস থেকে প্লাসে যায়, মাঝখানে একটা জায়গা থাকে যে জায়গাটায় কোনো বেন্ডিং মোমেন্ট থাকে না, ওই জায়গায় হচ্ছে জিরো বেন্ডিং মোমেন্ট কাজ করে। স্যার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আবার একটু বুঝাবেন কিভাবে আবার ড্র করেছেন? রাইট রাইট বলতেছি। শেয়ার ফোর ডায়াগ্রাম ক্লিয়ার তো? ইয়েস স্যার। আচ্ছা রাইট। আমি বলছিলাম যে যদি রেক্টাঙ্গুলারকে রেক্টাঙ্গুলার হলে ট্রায়াঙ্গুলার হয়, এটা তো মনে আছে? ইয়েস স্যার। রাইট। তাহলে শুরুতে কোনো বেন্ডিং মোমেন্ট আছে আমাদের এখানে? নাই। আছে? মোমেন্ট আছে? নো স্যার। নাই। তাহলে এটা শূন্য থেকে শুরু হবে। এইটা হলো রেক্টাঙ্গল, তাহলে এটা ট্রায়াঙ্গেল হবে। এইটা প্লাস, তাহলে উপর দিকে যাবে। তার মানে আমি বুঝলাম যে এখানে একটা ত্রিভুজ হবে। আর ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা হবে এরিয়া আন্ডার দ্য কার্ভ। এই এই যে এরিয়া, এই এরিয়া কার্ভটা, এরিয়াটা কত? এটা 20 না? আর 20 × 5। হ্যাঁ, 5 × 20 100, সো এখানে 100 হবে। এটা বুঝতে ক্লিয়ার? ইয়েস স্যার। এবার পরের পার্টটা আসো, মাইনাস। -40 × 5 কত? -200। তাহলে 100 থেকে 200 বিয়োগ করলে কত হয়? -100 হয় না? ইয়েস স্যার। -100 এই চলে আসবে, এই দেখো স্ট্রেট লাইন চলে আসবে। তাহলে এখানে এখানে একটা ত্রিভুজ হলো, এখানে একটা ত্রিভুজ, প্লাস হলো, একটা মাইনাস হলো। ক্লিয়ার? ইয়েস স্যার। ভেরি গুড। স্যার প্লাস মাইনাসে জিরো হয়ে যাওয়ার কথা না? না না না, প্লাস ডায়াগ্রাম তো শোনো, আমি তোমাদের প্রথমেই বলছি শেয়ারফোর্ড বেনিংয়ের ডায়াগ্রাম বলতে আমরা যেটা বুঝি, এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল একটা ছবি, গ্রাফ পেপার। অর্থাৎ তুমি এই বিমের, এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় ছোট ছোট একটা অঙ্ক, এই সবগুলো অঙ্কর একটা সামারি, যে কোন জায়গায়, মনে করো তোমরা কোনো একটা রিপোর্ট যখন প্রকাশ করো, প্রতি বছরে মনে করো কতজন স্টুডেন্ট এসএসসি পাস করছে, এরকম গ্রাফ পেপারে একটা আমরা তৈরি করি না, ইয়ার ওয়াইজ আর্টিকেল, আর্টিকেলে মানে ওয়াই ওয়াই অ্যাক্সিসে থাকে হচ্ছে কয়জন স্টুডেন্ট, অথবা বাংলাদেশে কি পরিমাণ চাল উৎপন্ন হয়েছে, ধান উৎপন্ন, ওয়াই অ্যাক্সিসে থাকে পরিমাণ, আর এক্স অ্যাক্সিসে থাকে হচ্ছে তোমার ইয়ার ওয়াইজ। ঠিক অনুরূপ ভাবে এইটাও কিন্তু একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। অর্থাৎ এই বিমের, এই যে বিমটা আছে, এই বা লেফট থেকে রাইট, কোন জায়গায় কি পরিমাণে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডেভেলপ করে, এইটা বের করার জন্য ছবি একটা। অর্থাৎ তুমি যে জিরোর কথা বলছো, এখানে এই জিনিসটা, এইখানে জিরো হবে মাঝখানে, শুধু এই পয়েন্টে, মানে 7.5, এই মাঝখানে জিরো হবে একটা, এই 0 পয়েন্ট একটা আছে 7.5, এইটা 0 পয়েন্ট। কিন্তু এমনি জিরো হবে না। আমার কথা হচ্ছে, আমি তোমাদের বলছিলাম যে তুই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, শেপ গুলা, অর্থাৎ পয়েন্ট নোড হলে রেক্টাঙ্গুলার হবে, রেক্টাঙ্গুলার হলে পরের ছবিটা হবে ট্রায়াঙ্গুলার, ট্রায়াঙ্গুলার হলে প্যারাবোলিক, প্যারাবোলিক হলে হবে কিউবিক। এটা হলো 1 নম্বর জিনিস মনে রাখতে হবে। 2 নম্বর, আগের ছবি যদি প্লাস হয়, পজিটিভ জোনে থাকে, পরের ছবিটা উপর দিকে উঠবে, পরের ছবিটা উপর দিকে উঠবে। আর ছবির নাম মাইনাস হলে নিচের দিকে নামবে। তাহলে প্লাস আর মাইনাস হয়ে নিচের দিকে নামলো, নিচের দিকে নামবে। এইটা 2 নম্বর পয়েন্ট বললাম। আর আরেকটা কি বলছে মনে নাই, যাক এই দুটো আপাতত মনে রাখো, তাহলেই হবে। তাহলে আমার এখানে এখানে 100 ছিল, 100 থেকে আমি নিচের দিকে ট্রায়াঙ্গুলারের মতো, ট্রায়াঙ্গেল করলে নিচের দিকে, অ্যাকচুয়ালি তুমি যদি ধরো, এটা কিন্তু ট্রায়াঙ্গেলই, কিন্তু এই যে এইটা কিন্তু ট্রায়াঙ্গেল, কিন্তু এ নেগেটিভ জোনে নেমে আসছে। এই যে যে নামাইলা, কি নামাইলা তুমি? তুমি আসলে একটা ট্রায়াঙ্গেল নামাইলা এখানে, এখান থেকে এটা ট্রায়াঙ্গেল। স্যার যে মোমেন্টে বেন্ডিং ফোর্সটা জিরো, ওই পয়েন্টটাকে কি বলবো স্যার, আবার একটু বলবেন? জিরো মোমেন্ট বলবা, অসুবিধা নাই। প্লাস্টিক হিঞ্জও বলে এখানে। আমি আপাতত অ্যাডভান্স কোনো টার্ম ব্যবহার করতে চাচ্ছি না, কেন জানো? করলে তুমি কনফিউজ, তোমার প্লাস্টিক হিঞ্জ জিনিসটা পরে আসবা, তোমরা পরে পারবা, লেভেল 3-তে এসে পড়বা, এই জন্য আমি এটা বলতে চাচ্ছি না। তুমি আপাতত বলো পয়েন্ট অফ জিরো বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে? পয়েন্ট অফ জিরো বেন্ডিং মোমেন্ট এই নামেই তুমি বলো এটাকে আপাতত। তা আমরা আসলাম এখানে, আসার পরে তারপরে এরপরে আমি এই তারপরে 100, তারপরে এটাও 100, 100 জিরো হয়ে গেল। তাহলে এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, শেয়ার কোড ডায়াগ্রাম কি বোঝা গেছে? স্যার যদি জিরো পয়েন্ট বলে তাহলে ফার্স্ট আর লাস্ট পয়েন্টের কথা বলবো না, যে ওইখানেও জিরো বেন্ডিং লাস্ট আর মোমেন্ট? লাস্টে বলবা ওটা। আমি শুনো, আমি এই জিনিসটাতে যখন ক্লাসরুমে পড়াবো, এটা আমি ডিটেলস যাবো। আমি আপাতত এখানে বললে অনেক কনফিউজ হবে, অর্ধেক শুনবে অর্ধেক বুঝবে না তো। আমি জাস্ট তোমাদের বললাম এটা জিরো, তুমি এখন জিরোটা, এইটা এই যে আগেরটা কিন্তু ইম্পর্টেন্ট, এই যে এইটা এখানে, এটা হলো থিওরি অফ পিওর বেন্ডিং, এটা কিন্তু ইম্পর্টেন্ট। পিওর বেন্ডিং মানে এখানে কোনো শেয়ার ফোর্স নাই, কিন্তু এইটার মধ্যে যে জিরো, এই জিরোটা আপাতত ইম্পর্টেন্ট না।
ড্রয়িং করার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু তুমি জানবা যে এই জায়গাটায় বেন্ডিং মোমেন্ট মনে তোমার নাই, তাহলে তখন তুমি এই বিমে কিভাবে কি বিহেভ করবা এটা আমি পরে বলবো। এটা হচ্ছে ডিজাইনের অংশ, বুঝছো? আর ক্লাসরুমে আমি বলবো, আমি এই অনলাইন ক্লাসে এটা বলতে চাচ্ছি না আপাতত, বললে কনফিউজ হয়ে যাবে অনেক স্টুডেন্ট। স্যার আচ্ছা, আমি ফিজিক্যালি একটা দেখাইতে হবে বিম কিভাবে কি ঘটনা ঘটে। হ্যাঁ, কে যেন কোশ্চেন করলে একটা, বলো। স্যার এটা কোয়েরি হচ্ছে স্যার, আপনি বলেন স্যার বেন্ডিং মোমেন্ট হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ স্যার, তাহলে না হচ্ছে না না, বেন্ডিং মোমেন্ট প্রথম। এরিয়াটা কার বলি নাই। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকাইতে হলে শেয়ার ফোর্সের এরিয়া আন্ডারটা কার আঁকাইতে হবে, ভ্যালুটা বের, জি ম্যাগনিটিউড স্যার, বের করতে হবে, ম্যাগনিটিউডটা। জি স্যার। স্যার সেকেন্ডটার ক্ষেত্রে স্যার হচ্ছে, এখানের ক্ষেত্রে স্যার আমরা কি 40 দিয়ে 5 দিয়ে গুণ দেবো স্যার নাকি? অবশ্যই অবশ্যই। এরিয়াটা কত, এটা -40 না? জি স্যার। -40 কত, -200 না? স্যার জি স্যার। তাহলে 100-র সাথে -200 যোগ করলে কত হয়? -100 হয়। স্যার জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার আর কারো কোনো বলেন। সন্দেহ আছে? আমি এই যে 3টা বা 4টা করাইলাম, এখন আমি এই 3টা বা 4টা যদি তুমি সত্যি সত্যি বুঝে থাকো, তাহলে আমাদের পরবর্তী ক্লাস অনেক সাকসেসফুল হবে ইনশাল্লাহ। এবার আসো আমাদের এই যে ক্যান্টিলিভার বিম, মানে এক পাশে একটা ফিক্স সাপোর্ট আছে এবং এখানে একটা 50 কিলোর লোড আছে। এই ক্ষেত্রে কি হবে, এখানে দেখো, এটা যদি তোমরা ফ্রি বডি, এই রিয়াকশন কি হবে, একটা ভার্টিক্যাল 50 কিউ হবে, একটা 500 কিউ ফিট একটা রিয়াকশন হবে। এটা আমি প্র্যাকটিস করাইছি তোমাদের। এখন আমি শেয়ার ফোর বেন্ডিংয়ের ডায়াগ্রাম আঁকাবো। দেখো, এটা 50 আছে, এটা সোজা 50 চলে যাবে, কিছুই নাই, সোজা চলে যাবে, আবার 50 নেমে যাবে। এই হলো শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম প্লাস হলো। আর বেনিম্যান ডায়াগ্রাম কেন -500 হবে? সবচেয়ে শুরুতে বেনিম্যান কত আছে, একটা মোমেন্ট আছে, কিন্তু দেখো কত আছে, 500 500 স্যার। থেকে 500। এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ এটা অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ বেন্ডিং মোমেন্ট দিয়েই পুরো মোমেন্টটা শুরু হবে। মনে রাখবার, যখন তোমরা ড্রয়িং করবা, অ্যান্টি ক্লকওয়াইজ মানে নেগেটিভ, ক্লকওয়াইজ মানে পজিটিভ। তার মানে প্রথমে একটা 500 দিয়ে নেগেটিভ দিয়ে শুরু হয়ে গেল। মনে করো তুমি একটা ব্যবসা শুরু করবা, তোমার কাছে টাকা নাই, শুরুতেই তুমি ব্যাংক থেকে 500 টাকা লোন করে শুরু করলা, তারপরে ব্যবসায় লাভ করতে করতে ওই লোনগুলো শোধ করলা। জিনিসটা অনেকটা সেরকম। তাহলে প্রথমে একটা -500 দিয়ে শুরু হবে, মাইনাসে। তারপরে এইটা রেক্টাঙ্গেল, এটা ট্রায়াঙ্গেল হবে। সেকেন্ড ফর্মুলা কি, যদি শেয়ার ফোর্স ডায়াগ্রাম বেন্ডিং রেক্টাঙ্গুলার হয়, বেন্ডিং মোমেন্ট আবার ট্রায়াঙ্গেল হবে, আমরা বুঝি। এখন উপরে যাবে না নিচে যাবে? এটা যেহেতু প্লাস জোনে আছে, এটা উপরে যাবে যাবে। আর ভ্যালু কত হবে? ভ্যালু হবে 50 × 10, 500। তার মানে -500 থেকে 500 যোগ করলে কত হয়? 0 স্যার। 0। এই যে ডায়াগ্রামটা 0 হয়ে গেল। আর পাশাপাশি আরেকটা বিম দেখো, একই রকম সেম বিম দেখো, এটাও 10 ফিট, কিন্তু এখানে লোডটা ছিল একেবারে শেষ মাথায়, আর এখানে লোডটা মাঝখানে আছে, মাঝখানে। তো এখানে কি হবে? একই জিনিস হবে, এখানে 50 কিউ, কিন্তু এখানে মোমেন্টটা কিন্তু 5×50 হলো 250 কিউ। এখানে মোমেন্ট কত ছিল? 50 × 10, 500 ছিল। আর এখানে মোমেন্ট কত হবে? 50 × 5। এখানে কিন্তু মোমেন্ট কমে গেল। তাহলে তার মানে তুমি মনে করো, তুমি একটা স্কেল একটা হাতে ধরো, ডান পাশে অন্য একটা হাত দিয়ে প্রেসার দাও, যদি মাঝখানে প্রেসার দাও, সে প্রেসার দাও, দেখবা যে এটা বাঁকাইতে অনেক বেশি ফোর্স লাগবে। আবার কর্নার যত দূরে যাবা, তত এটা সহজে বাঁকানো যাবে। ওই যে তোমরা লিভার অ্যাকশন পড়ছো, অর্থাৎ যদি কোনো একটা লম্বা একটা বাহু দিয়ে যদি ফোর্স দাও, মোমেন্টের পরিমাণ বেড়ে যায়, তখন অল্প মেকানিক্যাল এনার্জি, অল্প শক্তিতে এই জিনিসটা ঘোরানো সম্ভব হয়। আমি ক্লাসে আরো ডিটেলস বলবো তোমার। তো এইটার বেন্ডিং ডায়াগ্রাম কেমন হলো, এখন দেখো একই জিনিস তো। এটা 50 হলো, ঠিকই আছে। এইখানে কিন্তু শেয়ার ফোর্স নাই, এখানে কোনো রকম শেয়ার ফোর্স নাই। তারপরে এবার বেন্ডিং মোমেন্ট কত হবে? প্রথমে -250, সো -250। তারপর রেক্টাঙ্গুলার, ট্রায়াঙ্গুলার, ট্রায়াঙ্গুলার, এটা প্লাস এখানে, তাহলে 250 থেকে 50 × 5, 250 যোগ হয়ে 0 হয়ে যাবে। এটা কি বোঝা গেছে? দুইটা জি স্যার, এটা বুঝছি, কিন্তু দুইটা, স্যার একটা কোশ্চেন ছিল। বলো বলো প্লিজ। যদি একটা পয়েন্টে মোমেন্ট আর হচ্ছে ফোর্স একত্রে থাকে স্যার, তাহলে মানে ডায়াগ্রামটা কেমন হবে? এই যে এখানেই তো আছে, মোমেন্ট ফোর্স দুটো আছে না, রিয়াকশন ইজ অলসো ফোর্স, তাই না? জি স্যার, কিন্তু এখানে তো ফোর্সের কারণে ডিস্টেন্স জিরো, তো ওর কারণে মোমেন্ট পাচ্ছি না ইনিশিয়ালে। আমি তোমারে বলি, শেয়ার ফোর্স ডায়াগ্রামের সংজ্ঞাটা কি। শেয়ার ফোর্স ডায়াগ্রামের সংজ্ঞা হলো সামেশন অফ ট্রান্সভার্স ফোর্স।
মানে খালি ফোর্স গুলার যোগফল হবে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি? এরিয়া অফ শেয়ার ফোর্স প্লাস বেন্ডিং মোমেন্ট। আমি পরে আরো ডিটেলস যাবো। বেন্ডিং মোমেন্টের মধ্যে মোমেন্ট আসবে, কিন্তু শেয়ার ফোর্স এর মধ্যে মোমেন্টটা আসবে না। এই যে পয়েন্টটা দেখো, আমি যে রুলটা বলছি যে আপওয়ার্ড হলে আপওয়ার্ড দিবা, তারপরে কিছু না থাকলে সোজা চলে আসবে, আবার ডাউনওয়ার্ড হলে ডাউনওয়ার্ড দিবে। এই রুল ফলো করে তাহলে এমনি হয়ে যাবে তোমার। এটা প্লাস, আর এখানে মাইনাস। এই যে -500 দিয়ে শুরু হয়েছে, আর এটা -250 দিয়ে শুরু হয়েছে। আমার মনে হয় পয়েন্ট লোডে আপাতত আমি যাই। এখন আমার ডিস্ট্রিবিউটেড লোড, এটা হলো ডিস্ট্রিবিউটেড লোড। এটা কি লোড? এটা একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড বা রেক্টেঙ্গুলার শেপ বলতে পারো তুমি। রেক্টেঙ্গুলার শেপ যদি হয় তাহলে এইটার এটা লোডই রেক্টেঙ্গুলার, তাহলে শেয়ার ফোর্স দেখতে কেমন হবে? কেমন হবে? ট্রায়াঙ্গেল স্যার। এই যে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল। এই যে হলুদ ট্রায়াঙ্গেল দেখছো? বেন্ডিং মোমেন্ট আমাদের কেমন হবে? প্যারাবোলিক। প্যারাবোলিক। এখন কি এটা প্যারাবোলিকটাকে কনভেক্স হবে না কনকেভ হবে? এইটা হলো কনভেক্স, নীল রং দিয়ে দেখাইছি, আর লাল রং দিয়ে দেখাইছি এটা কনকেভ। অর্থাৎ এইখানে একটা কনফিউশন তৈরি হইলো তোমাদের স্যার শুরু। কনভেক্স আর কনকেভ কি এটা একটু বলবেন আবার? কনভেক্স মানে হলো ওই যে উত্তল লেন্স, উত্তল দেখো এটা। আরে ভাই লেন্স পড়ছো না তোমরা ফিজিক্সে? ইয়েস স্যার। উত্তল আর অবতল লেন্স পড়ছো না? ওইটাই উত্তল আর অবতল। কনভেক্স যদি হয় তাহলে এরিয়াটা বড় হয়, আর কনকেভ হলে এই এই যে এই ভিতরে এরিয়াটা ছোট হয়। ক্লিয়ার? তুমি হাতের তালুটা যদি বাঁকা করো, উপর দিকে যদি বাঁকা করো, তাহলে এই যে এখন তোমার তলটা কনকেভ। উল্টাই ফেলো যদি হাতটারে, এটা কনভেক্স। তোমার যদি মনে করো প্লেটটারে যদি ভাত যখন খাও নর্মালি, এটা কনকেভ, উল্টাই দিলে কনভেক্স। ক্লিয়ার? ক্লিয়ার কি? ইয়েস স্যার। হ্যাঁ, সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এখানে একটা কিন্তু কনফিউশন তৈরি হলো শুরুতেই, যে আমরা ট্রায়াঙ্গল কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে প্যারাবোলা হয়, এটা ঠিক আছে। প্যারাবোলা তো কনভেক্স হয়, কনকেভ হয়, তাহলে এখন কোশ্চেন হচ্ছে এটা কি নীল রঙের হবে নাকি লাল রঙের হবে? এই কনফিউশনটা আমি দূর আবার মনে করো যে কি বলে, এরপর ট্রায়াঙ্গুলার লোড দেখো, এরকম একটা লোড আছে। এরকম একটা লোড হলে এই যে এই ইয়াটা কি হবে তোমার, এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম কেমন হবে? এই কনভেক্স হবে না কনকেভ হবে? আবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের কথা আসো, এটাও কি কনভেক্স? এখানে একটা কনফিউশন তৈরি হলো। তার মানে আমরা পয়েন্ট লোড যেমন সোজা, কারণ পয়েন্ট লোডের মধ্যে কনভেক্স, পয়েন্ট লোডের মধ্যে কনভেক্স কনকেভের ব্যাপারটা আসে না, কারণ পয়েন্ট লোডকে ইন্টিগ্রেশন করলে শেয়ার ফোর্স হয় হলো রেক্ট্যাঙ্গুলার, রেক্ট্যাঙ্গুলার ইন্টিগ্রেশন করলে ট্রায়াঙ্গুলার। এখানে কোনো প্যারাবোলা এখন আসে নাই। কিন্তু যখনই তুমি ডিস্ট্রিবিউটেড লোডের মধ্যে আসবা, তখন কিন্তু প্যারাবোলা ব্যাপারটা আসবে। অতএব তোমাকে কনভেক্স না কনকেভ এইটার একটা রুল আছে, এটা বুঝতে হবে। তা আমার আজকের ক্লাসের মূল উদ্দেশ্য ওইটাই। ঠিক আছে? মনে করো এই যে ছবিগুলো দেখো তোমরা, এটা হচ্ছে এটা পয়েন্ট। এই এই আগে এই জিনিসটা বুঝো, প্রত্যেকটা পয়েন্ট বুঝার পরে পরবর্তী স্লাইডে যাবো আমি। এটা একটা পয়েন্ট লোড, এটা উপর দিকে হইতে পারে, নিচের দিকে হইতে পারে। এটা একটা রেক্ট্যাঙ্গেল, এটা ট্রায়াঙ্গেল, এটা কনকেভ, এটা কনভেক্স। এটা প্যারাবোলিক আর কিউবিক দুইটা দেখতে হাতে আঁকাইলে একই রকম, যদিও দুইটা আলাদা, কিন্তু আমরা হাতে যেহেতু আঁকাবো, ফ্রি ফ্রি হ্যান্ড ড্রয়িং করবো, অর্থাৎ দুইটা ছবি দেখতে একই রকমই হবে। ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। ফ্রি হ্যান্ড ড্রয়িং এর মধ্যে 19-20 হলে কোনো অসুবিধা নাই, বাট তুমি যখন গ্রাফে আঁকাবা, কম্পিউটার আঁকাবা, তখন দেখবে এটা পরিবর্তন হচ্ছে। যাক, আমরা যদি গ্রাফে আঁকাবো না, আমাদের এটা কনসার্ন না। এবার আসো, স্লোপ কাকে বলা হয়? স্লোপ কোনটা? এই যে ছবিটা, প্রথম যে ছবিটা দেখো, এইটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এই যে লাল ধরনের কার্ভটা, এটা কিন্তু এক্স এর সঙ্গে কার্ভ করছে। তার মানে এটা পজিটিভ ডিরেকশনে গেছে, আপওয়ার্ড ডিরেকশনে গেছে। তাহলে এখানে স্লোপটা কত, কে বলতে পারবে? শুরু স্যার স্যার ডিওয়াই বাই ডিএক্স। ট্যানজেন্ট উইথ দ্য এক্স অ্যাক্সিস, দ্য স্লোপ অফ দ্য কার্ভ ইজ 0, এবং এটা ইনক্রিজিং। তার মানে আমার যদি আসো, মনে করো যে একটা স্ট্রেট লাইনে তো স্লোপ বের করা সম্ভব, কিন্তু একটা কার্ভের স্লোপ কিভাবে বের করি আমরা? কার্ভের স্লোপ বের করি ওই জায়গাটা ট্যানজেন্ট টানি। ট্যানজেন্ট টানলে, ট্যানজেন্ট যদি এক্স বরাবর থাকে তাহলে স্লোপ 0, ওয়াই বরাবর থাকলে স্লোপ 90, আর এক্স আর ওয়াই এর মাঝামাঝি থাকলে যা হবে তাই। ক্লিয়ার তোমার? শুরুতে এই কার্ভটার ট্যানজেন্ট দিয়ে কিন্তু আমরা কার্ভের স্লোপ বলি। তোমরা সার্ভে পড়ছো না? প্যারাবোলিক কার্ভ মনে আছে? সার্ভে পড়ছো তো? ট্রানজিশন কার্ভ, প্যারাবোলিক কার্ভ পড়ছো, মনে আছে? ওটার মধ্যে স্লোপ ব্যাপারটা ছিল কিন্তু। অর্থাৎ যখনই কোনো একটা কার্ভ, কার্ভ মানে স্ট্রেট লাইন না, পাকা কোনো একটা লাইনকে যখন আমরা
স্লোপ বের করবো তখন ওই জায়গায় ট্যানজেন্ট টানবো। তাহলে আমার অ্যাকচুয়াল কার্ভ হচ্ছে এইটা, এটা প্যারাবোলা। এই যে লাল রং দিয়ে, লাল ঠিক না, মেরুন কালার দিয়ে ট্যানজেন্ট করছি, মেরুন কালার যেটা কার্ভ করছি, তাহলে এর ট্যানজেন্টটা শুরুতে হয়েছে এক্স অ্যাক্সিসের সাথে, তার মানে এটা কার্ভটা 0। এখানে কার্ভ কত বলো তো শেষে? স্যার ইনফিনিটি। 0। 90, শেষে 90। ওয়াই অ্যাক্সিসের সঙ্গে হলে 90, এক্স অ্যাক্সিসের সঙ্গে হলে 0। ক্লিয়ার আর নট ক্লিয়ার? স্যার আবার একটু বলবেন? আবার বলবো, হ্যাঁ। স্যার যখন এক্স অ্যাক্সিস সাথে ট্যানজেন্ট হয়, এক্স অ্যাক্সিস বরাবর হয়, তখন স্লোপ হলো 0। আর ওয়াই অ্যাক্সিস বরাবর হলে তখন স্লোপ হয় 90°। স্যার একটা কোয়েশ্চেন আছে। বলো। স্যার ট্যানজেন্ট যখন ওয়াই অ্যাক্সিস বরাবর হয় তখন তো tan 90 ডিগ্রি আসবে না, তো tan 90 ভ্যালু তো ইনফিনিটি। ইনফিনিটিভ। তো এটা অ্যাঙ্গেলের কথা বলছেন না বারবার, যখন এক্স না, অ্যাক্সিস তুমি থাকে ট্যান তখন 90 বললা ইনফিনিটিভ, ট্যান 90 মানে ইনফিনিটিভ না, ট্যান 0 মানে কত? 0। 0। ট্যান 90 ইনফিনিটিভ, মানে তোমার তো এটা স্যার এখানে স্লোপ বলতে কি কোনটা বুঝাচ্ছেন আপনি? স্লোপ বলতে, স্লোপ মানে এম, ওয়াই ইজ, আচ্ছা আচ্ছা রাইট, মনে করো যে আমি আবার বলতেছি, কোন একটা কার্ভের আমরা যখন স্লোপ বের করি, স্লোপের বাংলা ঢাল, ঢাল যখন বের করব তখন আমরা ওই পয়েন্টে ট্যানজেন্ট টানবো, ট্যানজেন্ট টানলে ট্যানজেন্টের ঢালটাই হচ্ছে ওই পয়েন্টে ওই কার্ভের ঢাল। ঠিক আছে? এটা তোমরা কিন্তু কোঅর্ডিনেট যেমন পড়ে আসার কথা তোমাদের। কোনো একটা কার্ভ যদি হয়, একটা মনে করো একটা বৃত্তের ঢাল কত, একটা প্যারাবোলার ঢাল হয়তো তোমরা কনিকটা পড়ো নাই মনে হয়, বাট বৃত্তের ঢাল পড়ার কথা। আর না পড়লেও আমি বলতেছি, কোনো একটা কার্ভের যে পয়েন্টে ঢাল বের করবা ওই পয়েন্টে ট্যানজেন্ট টানবা, ট্যানজেন্ট টানলে এক্স অ্যাক্সিসের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল করবে সেটাই হচ্ছে তার স্লোপ। তার মানে এই যে শুরু পয়েন্টটা, আমরা এখানে ঢালটা কিন্তু এক্স এর সাথেই আছে, তাহলে এক্স এর সাথে অ্যাঙ্গেল কত? 0 না? জি স্যার। আবার ভার্টিক্যালি যে ডটেড লাইন দিয়ে যেটা করছি আমি, ডটেড লাইন দিয়ে করছি, দেখো এটা হলো ওয়াই এর সাথে 0, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়েছে? এই অ্যাঙ্গেলটা 90° হয়েছে না? জি স্যার। এর পরের ছবিটাতে আসো, পরের ছবিটাও কিন্তু আপওয়ার্ড যাচ্ছে, কিন্তু এটা কিন্তু শুরুতে ওয়াই এর সাথে ট্যানজেন্ট হয়েছে, পরে এক্স এর সাথে ট্যানজেন্ট হয়েছে, শুরুতে 90, পরে 0। এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতেছো কিনা? এটা হচ্ছে তোমার, এটা হলো স্লোপ ইনক্রিজিং, এটা স্লোপ ইনক্রিজিং, এটা স্লোপ ডিক্রিজিং। এটা হচ্ছে 90 থেকে 0 হয়েছে, মানে কি শুরুতে 90 ছিল, শেষে 0 হয়েছে, স্লোপ কি ডিক্রিজিং না? জি স্যার। এটা স্লোপ ইনক্রিজিং, এটা এবার এইখানে আসো, এটা হচ্ছে প্লাস জোনে গেছে, এবার মাইনাস জোনে দুইটা আছে, এটা হচ্ছে নিচের দিকে নামতেছে। এটাও কিন্তু একটা প্যারাবোলা বা কিউব যাই বলো, এখানে শুরুতে 0, তারপরে শেষে হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এটা কি স্লোপ কি ইনক্রিজিং না ডিক্রিজিং? ইনক্রিজিং বাট ইনক্রিজিং। নেগেটিভ ভেরি ওয়ে। গুড। আর লাস্টেরটা স্লোপ, প্রথমে ম্যাক্সিমাম, তারপরে 0। ডিক্রিজিং। তাহলে এই চারটা জিনিস বোঝা গেছে না? এই চারটা বুঝলে পরবর্তী সেটা আবার বুঝতে সুবিধা হবে তোমাদের। স্লোপ ইনক্রিজিং কাকে বলে, স্লোপ ডিক্রিজিং কাকে বলে, পজিটিভ জোন এবং নেগেটিভ জোন, এই চারটা ছবি আমার প্রত্যেকটা স্টেপের কাজে লাগবে। এই চারটা জিনিস আমি ধরে নিচ্ছি তোমরা বুঝছো। এবার আমি ধরে নিচ্ছি যে তোমরা বুঝছো, এবার আমি ইয়া করি, পরবর্তী সাইজ চলে যাই, তারপর আর এটা কি জানো, এটা একটার পর স্টেপ বাই স্টেপ, পয়েন্ট লোড থাকলে রেক্ট্যাঙ্গুলার, রেক্ট্যাঙ্গুলার থাকলে ট্রায়াঙ্গুলার, ট্রায়াঙ্গুলার থাকলে তারপর একটা হবে প্যারাবোলিক, প্যারাবোলিকের পর হবে কিউবিক। এবার আসো আমি পরবর্তী সাইজ যাই। পয়েন্ট লোড থাকলে আমাদের কি হবে, পরবর্তী ইন্টিগ্রেশন বা পরবর্তী ছবিটা হবে রেক্ট্যাঙ্গল, রেক্ট্যাঙ্গলের পরবর্তী ছবিটা হবে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের পরবর্তী ছবি হবে প্যারাবোলিক। এবার আসো, ইন দ্য এরিয়া, ইফ এরিয়া ইজ ইনক্রিজিং, স্লোপ উইল বি অলসো ইনক্রিজিং। এই কথা মনে রাখো, এরিয়া যদি ইনক্রিজ হয়, এখন মনে করো এইটা, এই যে ট্রায়াঙ্গেলটা কি এরিয়া কি ইনক্রিজিং না ডিক্রিজিং বলো তো? ইনক্রিজিং স্যার। ইনক্রিজিং। তাহলে এইটার পরবর্তী স্টেপ কোনটা হবে, এইটা হবে না এটা হবে, কে বলতে পারবা? কনকেভ। কনকেভ। কনকেভ হবে না কনভেক্স হবে? কনভেক্স। কনকেভ। কনকেভ হবে। কেন বলতো? কনকেভটা হলো স্লোপ প্রথমে 0, তারপরে বেশি, এটা ইনক্রিজিং। আর এটা হচ্ছে এটা স্লোপ ডিক্রিজিং। তার মানে এইটার পরবর্তী এইটা হবে। এই কথাই এখানে লেখার চেষ্টা করি, ইফ এরিয়া ইজ ইনক্রিজিং, স্লোপ উইল বি ইনক্রিজিং, স্টার্ট ফ্রম 0 and ends at 90। এটা লিখছি ট্যানজেন্ট হরিজন্টাল, ট্যানজেন্ট ভার্টিক্যাল। এই জিনিসটা বুঝছো সবাই?
জি স্যার, যদি তারপরে আমার ট্রায়াঙ্গেল মানে বাড়তে থাকে তাহলে আমরা কনকেভ দেবো, আর যদি ট্রায়াঙ্গেল কমতে থাকে তাহলে আমরা কনভেক্স ড্র করব। আচ্ছা, কনভেক্স কনকেভের কথাই বলি না, তুমি আপাতত কনভেক্স কনকেভ শব্দ না বলে তুমি স্লোপ নিয়ে আসো। আমি কনকেভ কনভেক্স আমার কনফিউশন তৈরি হতে পারে, কারণ প্লাস দিকে প্লাসে গেলে একরকম হবে, মাইনাসে গেলে আরেক রকম হবে। এই জন্য তোমরা মনে রাখবা স্লোপ ইনক্রিজিং, স্লোপ উইল ইনক্রিজ। তার মানে এই ত্রিভুজটা যদি প্রথমে যদি বড় হইতো তারপরে চিকন হইতো, তাহলে কোনটা হইতো বলো তো? পরেরটা হইতো কনভেক্স। কনভেক্স, হ্যাঁ তাই হইতো আর কি। যাই হোক, তাহলে এবার আসো আমরা আরো কিছু জিনিস বলি। এইটা প্লাস আছে, তাহলে এইটা প্লাস হলে এই যে এইটা হবে, যেটা তোমরা একটু আগে বললা, এইটাকে ইন্টিগ্রেশন করলে এইটা হবে। এবার আসো, এরকম হলে কি হবে? এটা হলে কি হবে কে বলতে পারবে? স্যার এইটাও হবে স্যার কনভেক্স, কিন্তু হচ্ছে যে নেগেটিভ জোনে। নিচের দিকে যাবে, উল্টা দিকে কনভেক্স। এই যে এটা হবে। ক্লিয়ার? কনকেভ। মানে এইটাও কনকেভ হবে, কিন্তু নিচের দিকে নামবে, এটা উপর দিকে গেল, এটা প্লাস ছিল উপর দিকে। আচ্ছা এবার আসো, এই যে এটা লিখলাম, ইফ দ্য এরিয়া ইজ ডিক্রিজিং স্লোপ উইল অলসো ডিক্রিজ, স্টার্ট ফ্রম 90 টু স্টার্ট ফ্রম 90 এন্ড এন্ডস উইথ ভার্টিক্যাল। এই যে এইটা 90 কোনটা? ও না না, ও সরি, এর পরেরটা, এর পরেরটা এবার এই যে এইটা সেটা। এবার এখন আঁকবো, এই দেখো এটা হলে কেমন হবে দেখতে বলো তো? কি হবে? কোনটা হবে? কনভেক্স হবে। কনভেক্স স্যার। এই যে এরকম হবে, 90 থেকে 0। এটা কি হবে? নেগেটিভ জোনে 90 থেকে 0। এই, উল্টা দিকে কনভেক্স। তারপরে তোমরা এই ছবিগুলোকে ক্লিয়ার? এই ছবিটা আমি কিন্তু গতকাল তোমার দিয়েছিলাম স্লাইডে, যাতে বোঝার জন্য। স্লোপ 0 টু 0 মানে এক্স অ্যাক্সিস এর সাথে, স্লোপ 90 মানে ওয়াই এর সাথে। এই যেখানে আরেকবার ছবিটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের, এখন তোমরা দেখে নাও কোনটা 0 কোনটা 90। তার মানে এই ওভারঅল পিকচারটা যদি ক্লিয়ার হয়, সত্যি যদি ক্লিয়ার হয়, তাহলে সারা জীবনে তোমার এসএফডি বিএমডিতে আর কোনো কনফিউশন তৈরি হবে না। অনেক স্টুডেন্ট আছে গ্রাজুয়েট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তারা এই কনকেভস কনভেক্স স্লোপ 0 90 এটা বুঝে না, সব পুরো ভুল করে। গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছে, কিন্তু এখন এই জিনিসটা অনেকেই বুঝে না। তো আমি যদি, তো আমাদের ক্লাসে কি সবাই যদি বুঝে থাকে, তাহলে আমি বুঝবো যে এই এই ব্যাচটা স্মার্ট ব্যাচ একটা, মানে সবাই বুঝে। তো এই ব্যাচের কি সবাই কি স্মার্ট ব্যাচ নাকি আনস্মার্ট ব্যাচ, কি মনে হয়? হ্যাঁ চলো, আমি পরীক্ষা নিলে বুঝতে পারবো না। এবার হলো আমরা আরেক কিছু কথাবার্তা বলি, কিভাবে ড্রয়িং করবা। ফিজিক্স অ্যালগরিথম, দেখো এইটা হলো ওই যে একটু আগে বলছি, প্রথমে রেক্টাঙ্গুলার ট্রায়াঙ্গুলার চলে গেল, তারপরে এখানে প্রথমে ট্রায়াঙ্গুলার গেলে এখানে স্ট্রেট লাইন দিয়ে দিব, তারপরে এইটাকে আবার একটা ট্রায়াঙ্গেল দেবো এটার জন্য, এইটা স্ট্রেট লাইন, এই আগেরটার ইফেক্ট কিন্তু এটা। এবার পরেরটা কি হলো, এই যে পরেরটা চলে গেল, এই এই এটা এখানে চলে গেল, এরিয়া হয়ে গেল এটা। এইভাবে এখানে কিছু নাই, হয়ে গেল এই যে ডায়াগ্রাম। ও আগের ডায়াগ্রামের পরের ডায়াগ্রামটা এরকম হবে। আচ্ছা এবার আসো বেসিক শেপ। এই হলো একটা জিনিস খেয়াল করো তোমরা, আমার যদি রেক্টাঙ্গুলার থাকে তাহলে ট্রায়াঙ্গেল হবে, এটা আমরা জানি। তাহলে এই ভ্যালুটা কত হবে এগুলো বলবো আমি এখন। আমি আগে ড্রয়িংটা পুরাটা করে নিই, তারপরে বলতেছি। এবার আসো, এই হলো রেক্টাঙ্গুলার, এটাকে ইন্টিগ্রেশন করলে ট্রায়াঙ্গেল হবে। তাহলে এই ট্রায়াঙ্গেল হলে এটা হচ্ছে বি ইন্টু এইচ, এরিয়াটা কত? বি ইন্টু H1, কিন্তু এই তাই না? তাহলে এই ভ্যালুটা কত হবে? এই যে এরিয়া যেহেতু এখানে আছে, অর্থাৎ এই 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 ম্যাগনিটিউড অফ বি ইন্টু, মানে আগেরটার এরিয়া হবে এখানে। তাহলে এইটার এরিয়া কত হবে কে বলতে পারবে? এই ভ্যালুটা কত হবে বলো তো? এই পয়েন্টে কত হবে? হাফ ইন্টু বি ইন্টু এইচ। আচ্ছা, হাফ H2, half into BH1 into H. হাফ বিএইচ, এটা গুল্লি মারা তুমি, এটা BH1 না, BH1 কে আমি আপাতত H2 নাম দিচ্ছি, ঠিক আছে? হাফ বেসিক্যালি BH2। ট্রায়াঙ্গেলটার এরিয়াটা। এরিয়াটা হাফ ইন্টু বি ইন্টু H2, অথবা ঠিক আছে হাফ ইন্টু বি ইন্টু H2। মানে তোমরা বুঝলেই হলো। আমি শোনো, আমি এখানে গ্রাফিক্যাল অনলাইনে বোঝানোর জন্য ছবি আঁকিয়েছি, তোমরা জিনিসটা বুঝে এরিয়াটা। তার মানে হাফ ইন্টু বি ইন্টু H2 এই এরিয়াটা হবে। এবার আমাকে বলো তো, এরপরে যদি প্যারাবোলা হয়, এরপরে যদি প্যারাবোলা এটা, স্যার একটা এরপরে হবে কোয়েশ্চেন আছে। কিউব হবে, কিউবটার ইয়া কত হবে স্যার বলো? কিউবটা কত হবে কেউ জানো? কিউবের এরিয়া স্যার ওই প্যারাবোলাটাকে ইন্টিগ্রেশন করতে হবে যেটা আগে। ইন্টিগ্রেশন কেন তুমি জানো না?
এইটা হচ্ছে কনকেভ আর কনভেক্স। কনকেভ হলে 1/3, কনভেক্স এই যেখানে লিখে দিচ্ছি দেখো। প্যারাবোলা এরিয়াটা কি হবে? যদি এইটা কনকেভ, কনকেভ মানে 1/3 অফ বেজ ইন্টু হাইট, আর কনভেক্স যদি হয় 2/3 অফ বেজ ইন্টু হাইট। ঠিক আছে? ওকে স্যার। এটা তোমরা কিন্তু মেকানিক্সে পড়ে আসার কথা, খেয়াল করার কথা। তা এটা হলে এই হলো, তার মানে এইটার এরিয়া এরকম হবে। আমরা আস্তে আস্তে যাচ্ছি এখন। সামেশন মেথডের কিউমুলেটিভ সামেশন, কনসেন্ট্রেটেড লোড, ম্যাগনিটিউড অফ নেক্সট ফিগার, এই যে বললাম যেটা পয়েন্ট ভ্যালু প্রিভিয়াস ফিগার, এগুলা বিভিন্ন এরিয়া লোড ম্যাগনিটিউড বলছি, এগুলা এগুলা। আর ড্রয়িং স্টার্টস ফ্রম লেফট টু রাইট, বাই দিস টাইম ড্রয়িং করে ফেলছো তো, অতএব তোমাদের এই প্রবলেমগুলো নাই। উপরে দিকে গেলে উপরে দিবা, নিচের দিকে গেলে নিচে দিবা, এইগুলা বলছি আমি। আর এরিয়া পজিটিভ হলে যোগ করতে হবে, নেগেটিভ হলে বিয়োগ করতে হবে। এখন আমরা এই যে প্রবলেমটা আমরা করবো, এই অঙ্কটা। আচ্ছা, এবার এটা এটা ও এটা দুইবার হয়ে গেল নাকি? আচ্ছা দাঁড়াও, এগুলো কোথেকে আসলো? দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, প্রথমে আমরা রেক্টেঙ্গুলারটা যাই, এই অঙ্কটাই আসুন। এই অঙ্কটাই আমাদের কোনটা হবে? প্রথমে হচ্ছে আমাদের আসে 20, 20 যদি থাকে তাহলে উপরে 20 যাবে, তাই না? তারপরে পুরা এই ভ্যালুটা কত বলো তো? এই ভ্যালুটা কত? পুরা ভ্যালুটা কত? 40 স্যার। 40 হবে। আচ্ছা, আমি মনে হয় এখানে ভুল লিখছি নাকি? দূরত্ব কত? 10, এই তো এই তো, হ্যাঁ, 4×10 = 40, 40 হবে। তাহলে +20 থেকে -40 কত হবে? -20। -20। দেখো এই যে ট্রায়াঙ্গুলার -20 হয়েছে। এইটা তোমরা ক্লিয়ার, কারণ আগের স্টেপে করছো তোমরা, তাই না? যে এইটা রেক্টাঙ্গুলার, এটা। এখন আসো পরেরটা কি হবে? প্যারাবোলিক হবে। এই লালটা হবে না নীলটা হবে? ওই যে স্লোপের ব্যাপারটা বললাম, মনে রাখো। স্যার নীলটা হবে। নীলটা কেন হবে বলো তো? স্যার এটা হচ্ছে যে মানে ডিক্রিজিং স্যার। ভেরি গুড, সবাই বুঝছে। দেখো এই এরিয়া এখানে ডিক্রিজিং, এখানে এরিয়া বড় থেকে ছোট হয়েছে। সো এইটা হবে, প্রথমে স্লোপটা খাড়া হবে, তারপরে শুয়ে যাবে। পরেরটা কি হবে? পরেরটা এরিয়া কি ইনক্রিজিং না ডিক্রিজিং? ইনক্রিজিং স্যার। তাহলে এইটা হবে প্রথমে সোজা হবে, তাহলে নিচে দিকে যাবে, অথবা নীলটা হবে। সবাই ক্লিয়ার? না না, আবার বলতেছি আমি, সবাই এইটা ক্লিয়ার হইতে হবে। কিন্তু এই জায়গায় কিন্তু সবাই কনফিউশন তৈরি করে। আমি আবার বলতেছি, ট্রায়াঙ্গুলারকে যখন আমরা ইন্টিগ্রেশন করে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকাবো, তখন আমাদের প্রশ্ন হচ্ছে নীলটা হবে না লালটা হবে? নীলটা হচ্ছে ইনক্রিজিং প্রথম পার্টে, মানে লেফট সাইডে হচ্ছে নীলটা ইনক্রিজিং, সরি ডিক্রিজিং, ডিক্রিজিং। আর লালটা হলো ইনক্রিজিং। আমার এই ছবিটা কি ডিক্রিজিং, অতএব এইটাও ডিক্রিজিং হবে। প্রথমে 90 ডিগ্রি হবে, তারপরে 0 ডিগ্রি হবে। পরের পার্টে ডান পাশে আসো। ডান পাশে যখন আমরা আসবো, তখন এটা হলো ডিক্রিজিং। তাহলে প্রথমে ছোট হবে, এটা ইনক্রিজিং। প্রথমে 0 হবে, তারপরে 90 ডিগ্রি হবে। সবাই কি বুঝছো না বুঝো নাই? এন্ড ভ্যালু কত হবে? এই জায়গার ভ্যালু কত হবে বলো তো? এই জায়গাটার ভ্যালু কত হবে? স্যার 50। কিভাবে 50 হবে? হাফ ভূমি গুণ উচ্চতা। হাফ হাফ গুণন 20 গুণন স্যার 5। 100। হাফ 5 গুণন 20 কত হয়? 100 না স্যার হাফ করলে তো 50 হয় স্যার। 50 স্যার হচ্ছে। 50। 50 হবে না? হাফ স্যার 20 50 বললাম 5, স্যার। এটা 5টা 10-এর অর্ধেক না? হাফ 5 গুণন 20 মানে 50, এই যে 50 হয়েছে। তাহলে এটা প্লাস না, অত উপর দিকে উঠবে। আবার এটা মাইনাস, আবার 50 নিচের দিকে নামবে। এই হলো ডায়াগ্রাম হয়ে গেল। 50 হলো কিভাবে? 50, এই যে এরিয়াটা, এই ত্রিভুজের এরিয়াটা কত বলো তুমি? পুরাটা 10, অর্ধেক এরিয়া, অর্ধেক লেন্থ কত হয়? 5 হয় না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি 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 স্যার, এই বুঝে এরিয়াটাই গেছি। তো আগে আগে ছবি দেখালাম না, যে এটার ম্যাগনিটিউডটা কত হবে, এটার এরিয়া যা হবে সেটাই ম্যাগনিটিউডটা হবে। জি স্যার, বুঝেছি। স্যার আমার স্যার একটা কনফিউশন আছে। প্লিজ বলো স্যার বলো। ফার্স্ট লাইনে তো টুকু বুঝছি, কিন্তু হাফ থেকে তো স্যার এটা ডিক্রিজিং না? হ্যাঁ, এটা ডিক্রিজিং তো। তাহলে এইটা না না না, এটা না স্যার, এটা পরেরটা। এটা ইনক্রিজিং তো, হ্যাঁ ছোট থেকে বড় মানে জি increasing না? স্যার। হ্যাঁ প্রথমে স্যার, চিকন, ইনক্রিজিং। তারপরে মোটা, মানে কি? এটা ইনক্রিজিং, এটা ডিক্রিজিং। লেফট সাইড ডিক্রিজিং, রাইট সাইড ইনক্রিজিং। দেখো, এটা ত্রিভুজ, প্রথমে বড়, তারপরে বড় থেকে ছোট, মানে কি ডিক্রিজিং না ইনক্রিজিং? স্যার ডিক্রিজিং। হ্যাঁ, আর ছোট থেকে বড় মানে ইনক্রিজিং। তাহলে এটা যদি ডিক্রিজিং, এটাও ডিক্রিজিং হবে। কিরকম? প্রথমে 90 হবে, তারপরে 0 হবে। আর এটা হচ্ছে ইনক্রিজিং, মানে প্রথমে 0, তারপরে 90 ডিগ্রি হবে। স্যার কিন্তু স্যার তাহলে তো এখানে তো সেকেন্ড পার্টের প্রথম পয়েন্টটা তো 0 তো আসতেছে না।
কে বলে জিরো আসতেছে? এই যে কি, মানে এই যে এক্স অ্যাক্সিস এর প্যারালাল না, তার মানে কি জিরো স্লোপ না? ও আচ্ছা শোনো, এক্স অ্যাক্সিস অথবা এক্স অ্যাক্সিস এর প্যারালাল যদি কোনো ট্যানজেন্ট হয় তাহলে হলো জিরো। ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল যদি কারোর সাথে হয় সেটা 90 ডিগ্রি বা ম্যাক্সিমাম। এইটা যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমরা মনে করবা যে ইউরোপ, মানে তোমরা হচ্ছে অনেকের মধ্যে কয়েকজন যারা এই জিনিসটা ক্লিয়ার কাট বুঝো। আমি পরবর্তী ক্লাস টুবে ক্লাস হবে আগামী সপ্তাহে, তো আমি আরো ক্লিয়ার করে দিব। তো এখন এটা, তাহলে এখন আসলে এইটার মধ্যে এটার কথা বলি। এটাতে কি হবে বলো তো? এটাতে কোনটা হবে? এই নীলটা হবে না এই লালটা হবে? কে বলতে পারবে? প্রথমে হচ্ছে এটা হলো লোড 2 কি পার ফিট, রিয়াকশন কত হবে বলতো? এই সেন্ট্রয়েড বরাবর যাবে, আলটিমেটলি লোড কত হবে? এই পাশে হবে 4 কিপ, এই পাশে হবে 8 কিপ, এই পাশে হবে 4 কিপ, এই যে এটা হবে 4 কিপ, এটা হবে 8 কিপ। হ্যাঁ, এখন বলো এই ছবি কোন, নীলটা হবে না লালটা হবে? এটাই শেষ আছে ক্লাস, এটা করলে শেষ হয়ে যাবে। নীল হবে না লাল হবে? কে বলতে পারবে? এটা তো প্লাস, তাই না? এখানে হলো 4 কিপ, 4 কিপের পরে এটা প্লাস না মাইনাস, সরি আই এম ভেরি সরি, এই তীর চিহ্ন নিচের দিকে আছে। তোমাদের বলছিলাম যে ছবি যেখানেই থাক তীর চিহ্ন দিতে হবে, সেটা লোড, এটা মাইনাস লোড কিন্তু। সবাই কি বুঝতে পারছো? স্যার। হ্যাঁ, তাহলে জি স্যার। এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা কত? হাফ 12 ইন্টু 2 মানে কত? 12। তাহলে এখানে 4 আসে, এখানে 4 যদি থাকে তাহলে 12 নামবে। 4 থেকে -12 কত হয়? 4 মাইনাস 12 কত হয়? স্যার 8। তাহলে এখানে -8 হবে। এইটুকু আমরা বুঝলাম। তাহলে এইটা 4 হবে, এটা 8। এখন নীল রং হবে না লাল রং হবে? ব্লুটা হবে কারণটা কি? স্যার, স্লোপ এখানে ইনক্রিজ ডিক্রিজিং, করবে। ভেরি গুড। সবাই কি বুঝছো? ব্লুটা হবে, এটা হবে না কিন্তু। আবার যদি ত্রিভুজটা যদি এই পাশে উল্টা থাকতো তাহলে কিন্তু লালটা হইতো। স্যার আবার একটু বলবেন স্যার? হ্যাঁ, এখানে স্লোপটা কিন্তু ইনক্রিজিং, দেখছো স্লোপটা ইনক্রিজিং, মানে জি এরিয়াটা স্যার। ইনক্রিজিং। তাহলে এখানে স্লোপও ইনক্রিজিং হবে। প্রথমে 0, তারপরে খাড়া হয়ে গেল। আমি হয়তো ইসে আঁকছি বলে খাড়া দেখাচ্ছে না, এটা হলো সোজা হয়ে এরকম খাড়া হয়ে নামবে, ঠিক আছে? ও তারপরে এইটা হচ্ছে স্লোপ বেড়ে গেল না, এটা স্লোপ 0 না, তারপর নীলটাই হবে। এখন বলেন এটা যদি নীলটা হয় তাহলে এইটা কোনটা হবে? নীল হবে না লাল হবে? নিচেরটাই। এখানে কি স্লোপ কি বলো? এটা স্লোপ কি? এই যে স্যার প্যারাবোলার স্লোপ ডিক্রিজিং, তাহলে কোনটা হবে বলো তো? নীল হবে না লাল হবে? লালটা হবে স্যার লালটা হবে। ডিক্রিজিং বলছি, মানে প্রথমে ও খারাপ স্যার হবে। তাহলে স্যার নীলটা হবে, ভেরি এটা গুড, নীলটা হবে। সেটাই, এই যে এটা হলো অ্যাকচুয়াল ছবি হবে। এই দূরত্বগুলো আমি পরবর্তী ক্লাসে বুঝাবো, আজকে তো ক্লাস টাইম শেষ। তার মানে এইরকম ছবিটা হবে, এই দূরত্ব কত হবে, এই ভ্যালু কত হবে, এই এরিয়াটা বের কর। প্রথমে যদি এই দূরত্বটা বের করতে পারো, মনে করো এই দূরত্বটা আমি কোনো একটা ভাবে বের করতে পারলাম, তাহলে এই এরিয়াটা কত হবে কে বলতে পারবা? এই যে প্যারাবোলার এরিয়াটা কত হবে? 2/3 b into h। 2/3 গুণ করে তো কত হয় দেখো তো? 2/3 ইন্টু এইটা কত হয় দেখো? ক্যালকুলেট করো। এটা হয় না 18.472 হয় না, 5 হয় না? হয়। জি স্যার। হ্যাঁ, তার মানে আপাতত 18.472। তো আজকের ক্লাস আমার এখানে সমাপ্ত। অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আরো ক্লিয়ার করব। এখন কি তোমাদের কি এসএফডি বিএমডি কে জটিল মনে হচ্ছে? না স্যার তেমন একটা হচ্ছে না। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।